আজকে তাহলে মূল বোঝার বিষয় কি হচ্ছে আমাদের কোষ প্রাচীর, তাই তো? কোষ প্রাচীর খুব সহজ টপিকস, কোষ প্রাচীর। আচ্ছা, আমাদের এই যে এটা ছিল কোষ, তাই তো? এই কোষের এই যে বাইরের যে অংশটা, এই যে বাইরের যে অংশটা যেটা কোষের আকৃতি প্রদান করে, এই অংশটা এটাকে বলে কি? কোষ প্রাচীর। তাহলে কোষ প্রাচীর কোন অংশটা? এই যে বাইরের যে অংশটা, এটাকে কি বলে? কোষ প্রাচীর। এখন আমরা এই বিষয় সম্পর্কে একটা মোটামুটি ধারণা নেব। এই কোষ প্রাচীর দেখতে কেমন, কিভাবে গঠিত হয়, এই বিষয়গুলো সম্পর্কে ধারণা দেব। তার আগে আমরা কোষ প্রাচীরের একটা পূর্ণাঙ্গ গঠন দেখি, সেটা হচ্ছে এদিকে তাকাও। এটা একটা কোষ, তাই তো? এখন একটু ছোট করে আঁকালাম কারণ আমার জায়গা দরকার, ঠিক আছে? এই কোষের যে বাইরে থাকে এরকম কোষ প্রাচীরের অংশ, হ্যাঁ দেখছো? এই যে ক্লিয়ার। এর সাথে মনে করে এরকম ভাবে আরেকটা থাকে, এরকম ভাবে আরেকটা থাকে, এরকম লাগানো লাগানো অনেক কোষ প্রাচীর, অনেক কোষ থাকে, ঠিক আছে? এই প্রত্যেকটা কোষের মাঝখানে থাকে কি? কোষ প্রাচীর। বুঝছো কি? এই যে প্রত্যেকটা মাসের মাঝখানে থাকে কি? কোষ প্রাচীর। কোনো সমস্যা? এখন আমি ক্লিয়ার করে দিচ্ছি মূল বিষয়টা কি। সাধারণত উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, ঠিক আছে? প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। আমরা যেহেতু গতদিন দুই ধরনের কোষ করছি, একটা উদ্ভিদ কোষ, একটা প্রাণী কোষ। তাহলে কোষ প্রাচীর কয় ধরনের, কোন জায়গায় সাধারণত কোষ প্রাচীর কোনটাতে থাকে? উদ্ভিদ কোষে। প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। তাহলে উদ্ভিদ কোষের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? উদ্ভিদ কোষে কি থাকে? কোষ প্রাচীর থাকে, ঠিক আছে? তাহলে উদ্ভিদ কোষে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? উদ্ভিদ কোষে কি থাকে? কোষ প্রাচীর বিদ্যমান বা কোষ প্রাচীর থাকে। কোনো সমস্যা? আচ্ছা, তারপরে এরা এরা মৃত এবং জড় উভয় বস্তুতেই থাকে। বিষয়টা এমন যে আগে তা কোষ প্রাচীরের ইতিহাসটা টুকটাক একটু শোনায় দিই। সেটা হচ্ছে 1665 সালে বিজ্ঞানী রবার্ট হুক, কি? রবার্ট হুক সে সেই সময়কার ধরো একটা বিজ্ঞান মহলকে স্বীকৃতি দেওয়ার, মানে বিজ্ঞানীদের স্বীকৃতি দেওয়ার জন্য ওদের একটা সোসাইটি ছিল। সেই সোসাইটির নাম ছিল দ্য রয়্যাল সোসাইটি, ঠিক আছে? এই রয়্যাল সোসাইটি যাকে স্বীকৃতি দিব, মানে এখানে বিজ্ঞানীদের এক কথা কি সেমিনার হতো, ঠিক আছে? এখানে যারা ধরো সমস্ত বিজ্ঞানী এক জায়গায় হবো, হওয়ার পরে তুমি একটা নতুন কিছু আবিষ্কার করছো, হয়তো সেখানে উপস্থাপন করলে তোমার যদি মনে হয়, তাদের যদি মনে হয় যে না তোমার এটা যুক্তিসঙ্গত, ঠিক আছে, তাহলে তোমাকে হয়তো বিজ্ঞানী বলে স্বীকৃতি দিব, এরকম বিষয় ছিল। তে রয়্যাল সোসাইটির একটা তখন হচ্ছে রবার্ট হুক ওখানে চাকরি পায় হচ্ছে জিনিসপত্র দেখাশোনার কাজে, ঠিক আছে? দেখাশোনার কাজে ওখানে ওখানে একটা চাকরি পায়। তো উনি চিন্তা করে যে সামনের সপ্তাহে যেহেতু বিজ্ঞানীদের মিটিং আছে, আমিও দেখি বিজ্ঞানীদের মিটিংয়ে কোনো কিছু আবিষ্কার করতে পারি কিনা। ও নিজে একটা টেনশন করে যে কোনো কিছু আবিষ্কার করতে পারি কিনা। তখন ওই করে কি, কাঠের যে সিপি ছিল বোতলের মুখ আটকানো, সেখান থেকে কাঠ নিত, নিয়ে কাঠের মাথা একদম পাতলা করে তুলে দেখতে চাইল ওর ভিতরে কি আছে। তখন রবার্ট হুকের কাছে 30 গুণ বিবর্ধন ক্ষমতা সম্পন্ন একটা ইয়ে ছিল, একটা মাইক্রোস্কোপ, যেটাকে অনুবীক্ষণ যন্ত্র বলা হয়, এটা ছিল। ওইটাকে দেখার পরে উনি দেখলো যে এই কাঠের যে সলটাটা উনি উঠাইছে ওর ভিতরে এরকম দাগ দাগ জায়গা, ঠিক আছে? এরকম দাগ দাগ জায়গা। তখন উনি এগুলার নাম দিল হলো সেল, ঠিক আছে? এগুলার নাম কি দিল? সেল। কেন নাম সেল দিল তার একটা কারণ আছে। সেই সময়কার খ্রিস্টানদের যে পাদ্রীরা, ওরা বিভিন্ন ছোট ছোট ঘরে থাকতো, যে যার মতো একটা একটা ঘরে থাকতো, ওই ঘরগুলাকে সেল বলা হতো। তখন উনি ওইটার সাথে তুলনা করে এটার নাম দিল কি? সেল। তখন উনি আবিষ্কার করলো যে সেল বা কোষ, ঠিক আছে? এখন যদিও উনি কোষ আবিষ্কার করলো, সেই সময় এতটুকুতেই সীমাবদ্ধ ছিল। পরবর্তীতে যখন আরো গবেষণার পর্যায়ে চলে আসলো, তখন বিজ্ঞানীরা দেখলো যে আসলে রবার্ট হুক যেটা আবিষ্কার করছিল সেটা মূলত একটা পূর্ণাঙ্গ কোষ ছিল না, ওইটা ছিল কোষ প্রাচীর, এই দাগগুলো আবিষ্কার করছিল, ঠিক আছে? অর্থাৎ একটা কোষের এই প্রাচীর আবিষ্কার করছিল, ঠিক আছে? আমরা এখানে পড়বো এই কোষ প্রাচীরটা কি দ্বারা গঠিত, কি কাজে ব্যবহার করা হয়, এর উপরে কি কি থাকে, মানুষের কি থাকে, ব্যাকটেরিয়ার কি থাকে, আর ছত্রাকের কি থাকে। বুঝছো? হ্যাঁ, এখন দেখো এই যে এখানকার যে কোষ প্রাচীর, এই যে এখানকার যে মনে করো যে জায়গাটা, প্রাচীরটা, এই প্রাচীর অথবা এই প্রাচীরটা আমরা আলাদা করে আঁকাই। মনে করেন মাঝখানে, দুইটার মাঝখানে একটা দাগ থাকে, তার এই পাশে এরকম ভাবে একটা দাগ থাকে, এই পাশে দাগ থাকে, তারপরে মনে করো যে এরকম, তারপরে এরকম, তিনটা করে দিলাম, তিনটা করেই থাকে, তিনটা করেই দিলাম, ঠিক আছে?
আচ্ছা এই যে এরকম দেখো, আমি একটু দ্রুত দাগায় দিচ্ছি, ঠিক আছে। ঠিক একই রকম ভাবে কিছুটা জায়গা গ্যাপ দিয়ে আর একটা থাকে এরকম, ঠিক আছে। এটা আমি কোন অংশের চিত্র আঁকাছি বলো তো? এই যে এই অংশটুকুকে জুম করছি, অর্থাৎ এই এরকম দুইটা কোষ প্রাচীর একত্রে করা আছে না, দুইটা কোষ একত্রিত করা আছে না, এই যে মিলিত স্থল, যে এই মিলিত স্থলটাকে আমি জুম করে এরকম ভাবে আঁকাছি, এইটাই মনে করো ওই অংশ। জুম করলে এরকম দেখা যাবো। কথা কি বুঝছো? তাহলে প্রথম প্রশ্ন আমাদের কি ছিল? কোষ প্রাচীর কোনটার অংশ? উদ্ভিদ কোষের না প্রাণী কোষের? উদ্ভিদ কোষের। প্রাণী কোষে কি কোষ প্রাচীর পাওয়া যায় না? ঠিক আছে। এখন কোষ প্রাচীর কি দ্বারা গঠিত, ঠিক আছে সেটা দেখো। কোষ প্রাচীর সাধারণত সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন এই বিষয়গুলো দ্বারা গঠিত। কি কি দ্বারা গঠিত বলো তোমার সাথে? সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন। আরেকবার, হ্যাঁ তাই কি কি আরেকবার বলো? সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন। ঠিক আছে। তাহলে কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? কয়টা বিষয় আমরা এখানে পড়ছি? 5টা। যদিও রাসায়নিক গঠন আরো জটিল, বাট এখানে আমরা করতেছি এসএসসির জন্য কয়টা করতেছি? 5টা। কি কি? লিগনিন, পেকটিন, লিগনিন, তারপরে পেকটিন, তারপরে সুবেরিন, তারপরে কি সেলুলোজ, তারপরে হেমোসেলুলোজ। মনে থাকবে? দেখি একজন দেখি ক্লিয়ার করো তো, না দেখে চেষ্টা করো, না দেখে চেষ্টা করো। হ্যাঁ, সেলুলোজ, হেমোসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন, লিগনিন, পেকটিন, সুবেরিন। আচ্ছা এখন দেখো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে কি থাকে? ব্যাকটেরিয়া, এটা ছিল তো মানে উদ্ভিদের, মানুষের তো আর নাই, তাই না? তাহলে উদ্ভিদের ছিল হচ্ছে কি কি? এই 5টা। এখন ব্যাকটেরিয়া কোষ প্রাচীরে কি কি থাকে? হ্যাঁ, ব্যাকটেরিয়া কোষ প্রাচীর, এই দেখো তাহলে উদ্ভিদের ছিল হচ্ছে সেলুলোজ, হেমোসেলুলোজ, তারপরে লিগনিন, তারপরে পেকটিন, তারপরে সুবেরিন। আচ্ছা আর একটা হলো ব্যাকটেরিয়া হলে লিপিড, তারপরে লিপিড আর কি প্রোটিন, আর কি? হ্যাঁ পলিস্যাকারাইড, এগুলো রাসায়নিক উপাদান। আচ্ছা আর দেখো ছত্রাকের হলো কাইটিন, ছত্রাকের কি? কাইটিন। তাহলে উদ্ভিদের কোষ প্রাচীর কি কি দ্বারা গঠিত? হেমোসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন। আর ইয়া কি? ছত্রাকের কি? কাইটিন। আর হচ্ছে ব্যাকটেরিয়ার কি? লিপিড, প্রোটিন, পলিস্যাকারাইড। উদ্ভিদ কোষের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? কোষ প্রাচীর। তাহলে কোষ প্রাচীর কোথায় থাকে? উদ্ভিদ কোষে থাকে। ঠিক আছে। আচ্ছা এখন দেখো এই যে মাঝখানে যে আমি যে দাগটা দিয়ে রাখছি, দেখছো? এই যে মাঝখানে একটা দাগ দিয়ে রাখছি, দেখো ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত, এই দাগটাকে বলে হচ্ছে প্লাজমা মেমব্রেন বলা হয়। ঠিক আছে, কি? মেমব্রেন। আমি শর্টে লিখলাম প্লাজমা মেমব্রেন। তোমাদের বই কি দেওয়া আছে? ওখানেই দাও, অন্য পৃষ্ঠায় যাবো। মধ্যপর্দা দেওয়া আছে, দেখছো? মধ্যপর্দার উপর প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত ঘন, এটা হলো মধ্যপর্দা দেওয়া আছে। মধ্যপর্দা বা মধ্য ল্যামেলি, আমি ওটা আচ্ছা পরে বুঝাই দিচ্ছি। মধ্যপর্দা বা মধ্য ল্যামেলি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমরা কি বলবো তাহলে? এই মাঝখানেটার নাম কি তাহলে? মধ্যপর্দা। ঠিক আছে। এখন এই দেখো মধ্যপর্দার উপরে, আচ্ছা এই পাশে একটা কোষ আছে না, বড় করে যদি আঁকাই, এটাকে যদি অনেক বড় করে আঁকাই, তাহলে এই মাঝখানেরটা আমি এখানে আঁকাছি, তাহলে এই পাশে এই কোষটা আছে না, ওই পাশে আর একটা কোষ আছে না? হ্যাঁ। আচ্ছা তার মানে দেখো তো এইখানে এই যে মধ্যপর্দা, এই মধ্যপর্দার এই যে এই একটা পাশ, এই একটা পাশ, এই দুই পাশে বিভিন্ন স্তর জমা হয়, বিভিন্ন পদার্থ জমা হয়, একটা স্তর তৈরি করে। এই স্তরটাকে বলে হচ্ছে প্রাথমিক স্তর। এটাকে কি বলে? প্রাথমিক স্তর এক স্তর বিশিষ্ট। ঠিক আছে। কয় স্তর বিশিষ্ট? এক স্তর বিশিষ্ট। দেখো এই পাশেও ওই ওখানেও আছে, দেখছো? প্রাথমিক স্তর। ঠিক আছে। তারপরে দেখো
এই যে 1 2 3 তিনটা আছে দেখছো, এই পাশে তিনটা এই পাশে তিনটা, এই তিনটাকে বলে সেকেন্ডারি স্তর। সেকেন্ডারি স্তর, ঠিক আছে। কিছু কিছু উদ্ভিদের তার উপরেও আর একটা স্তর থাকে, সেটাকে বলে টারশিয়ারি স্তর, বাট তোমাদের দেয় নাই, দরকার নাই। তাহলে মাঝখানেরটার নাম কি? প্লাজমা, মধ্যপর্দা, মাঝখানেরটা একদম মধ্যপর্দা বা মধ্য ল্যামেলি, ঠিক আছে। আচ্ছা, তার উপরে স্তর জমে কি তৈরি হয়? প্রাথমিক স্তর। তার উপরে 3 স্তর বিশিষ্ট কি থাকে? আচ্ছা, এখন কোন জায়গাতে, এই জায়গার কোন জায়গাতে স্তরের সৃষ্টি হয় না। দেখছো এখানে কি কোন স্তরের সৃষ্টি হয়েছে? আচ্ছা, স্তরের সৃষ্টি হয় না, এইটাকে বলে হচ্ছে স্তরের সৃষ্টি হয় না, এইটাকে বলে হচ্ছে পিট পেয়ার। পিট পেয়ার বাংলাতে বলে হচ্ছে জোড়াকূপ। হ্যাঁ, এটাকে বলে কি? কূপ। কেন কূপ বলা হয়? দেখো এই পাশ থেকেও দেখো কূপের মতো, ওই পাশ থেকেও কিসের মতো? কূপের মতো। এই নালীটার কাজ কি? এই নালীটা প্লাজমোডেজমাটা সৃষ্টির মাধ্যমে যোগাযোগ রক্ষা করে। কিভাবে যোগাযোগ রক্ষা করে? এই কোষ থেকে এই কোষে মনে করো পানি, খাদ্য পরিবহন করা দরকার, তার জন্য তো মাঝখান দিয়ে একটা রাস্তা থাকা লাগবে, সেই রাস্তা হিসেবে কাজ করে এটা। তাহলে এই জায়গাটার নাম কি? যে ফাঁকা জায়গা থাকে, এটার নাম কি? পিট পেয়ার বা পিট পেয়ার। একটাকে বলে পিট, এক পাশটাকে বলে পিট। এটা একটা পিট, এটা একটা পিট, দুইটাকে একসাথে বলে পিট পেয়ার, ঠিক আছে। মাঝখানেরটার নাম কি? মাঝখানেরটা এই যে মাঝখানে, একদম মাঝখানে মধ্যপর্দা। তারপরে মধ্যপর্দার উপরে কি থাকে? 1 স্তর বিশিষ্ট কি থাকে? 3 স্তর বিশিষ্ট কি থাকে? তার উপরে যদি কোনো কিছু আসে তাহলে কি সেটা? টারশিয়ারি। তার উপরে যদি থাকে না, নাই তো দরকার নাই। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো। আচ্ছা, ঠিক আছে। তাহলে উদ্ভিদের কোষ কি দ্বারা গঠিত? সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, লেকটিন, সুবেরিন। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রোটিন, লিপিড ও পলিস্যাকারাইড। আচ্ছা, তারপরে দেখো তো ইয়ার কি? ছত্রাকের কি? কাইটিন। কোনো সমস্যা? আচ্ছা, কেটা আবিষ্কার করছে? বিজ্ঞানী রবার্ট হুক। কত গুণ বিবর্ধন ক্ষমতা সম্পন্ন? আণুবীক্ষণিক 30 গুণ। আণুবীক্ষণিক যন্ত্রটা কি ছিল? অণুবীক্ষণ যন্ত্রটা 30 গুণ বিবর্ধন ক্ষমতা সম্পন্ন। সেই সময়কার আবিষ্কার। হ্যাঁ, 30 হ্যাঁ, অনেকটা বিষয়টা এরকম। আরে না, ওটা অণুবীক্ষণ যন্ত্র, মোবাইল কি এক জিনিস নাকি? এখানে একটা বিষয় আছে, ও যে তার পরবর্তীতে লিয়েনুক অবশ্য আবিষ্কার করছে 270 গুণ ক্ষমতা সম্পন্ন। হ্যাঁ, বর্তমানে আবিষ্কার করা আছে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র। হ্যাঁ, ওইটা তো ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র মানে বুঝতেছো, পরমাণুর ইলেকট্রন পর্যন্ত দেখার নিয়ত করে তৈরি করা হয়েছে। তুমি একটা বিষয় বোঝো, একটা বিষয়, বৈজ্ঞানিক যন্ত্রপাতি সবই দাম বেশি। হ্যাঁ, তাহলে কি বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এখন তাহলে এই বিষয়টা আরেকবার পড়ে নাও, এখনই যেন 50% মুখস্থ হয়। দেখো এদিকে, এটা একটা কোষ, আমি খালি মূল গঠনটা রাখছি, ঠিক আছে। এটা একটা কি? কোষ। এই একটা কোষের মনে করো যে এটাকে কি বলে? নিউক্লিয়াস। এটা কি? কোষ গহ্বর। এটা কি? কোষ গহ্বর। আর এটা কি? কোষ প্রাচীর। আমরা এই 3টা বিষয় পড়ি আগে। কোষ প্রাচীরটা কিছুক্ষণ আগে আমরা কি করে নিলাম? পড়ে নিলাম, তাই তো? কোষ প্রাচীর। এখন প্রোটোপ্লাজম বিষয়টা কি? এই যে সম্পূর্ণ একটা কোষ, এই সম্পূর্ণ একটা কোষের তুমি যদি এই কোষ প্রাচীরটাকে বাদ দাও, কোষ প্রাচীরটাকে যদি বাদ দাও, তাহলে এর ভিতরে যে অংশটুকু থাকে সবকিছু মনে এই কোষ প্রাচীর ঘিরে যে অংশটুকু থাকে আর ভিতরে সবগুলাই, সমস্ত অংশটাকে এক কথায় বলে কি? প্রোটোপ্লাজম। হ্যাঁ, কোষ প্রাচীর বাদ দেয়, কোষ প্রাচীর না নিয়ে ভিতরে যা আছে এর ভিতরে আমরা পড়লাম না, মাইটোকন্ড্রিয়া থাকে, প্লাস্টিড থাকে, মনে আছে? চিত্র আঁকানোর সময় দেখছিলাম। তাহলে সবকিছুকে একত্রে কি বলা হয়? প্রোটোপ্লাজম। হ্যাঁ, আর ভিতরে থাকার সমস্ত অংশটাকেই বলে কি? প্রোটোপ্লাজম। উদাহরণস্বরূপ আমাদের এটা রুমের ওয়াল বাদ দিতে ভিতরের সমস্ত অংশটা কি? একটা জায়গা, একটা রুম বলি আমরা, তাই তো?
এই যে হলো বিষয়টা। এক কথাতে বেড়া, তুমি বেড়াকে, হ্যাঁ আমরা সবাই মিলাই প্রোটোপ্লাজম। চারপাশে বেড়া আছে, মাঝখানে বাগান। তুমি কি বেড়া সহ বাগান করবে? বাগানের হিসাব যখন আসবে বেড়া বাদই বাগানের হিসেবে আসবে। আমার কথা কি বুঝছো? আচ্ছা, তার মানে প্রোটোপ্লাজম কোন অংশটুকু? এই কোষপ্রাচীর ঘেরা মাঝখানের অংশটুকু কি বলে? প্রোটোপ্লাজম। এরপরে আরেকটা কথা আসবে, দেখবে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম, এই দেখো সাইটোপ্লাজম হচ্ছে এই নিউক্লিয়াসকে বাদ দিয়ে রেখে এর ভিতরে যা যা থাকবো সবকিছু বলে সাইটোপ্লাজম। না না না, কোষপ্রাচীর বাদে, মানে এইটা, হ্যাঁ এইটাকে বাদ দে, এইটাকে ধরো তুমি বাদ দিয়ে দিলে না, এর ভিতরে নিউক্লিয়াস সহ আছে। মাইটোকন্ড্রিয়া স্পেসিফিক্যালি তুমি বাগানের ভিতরে আম গাছ গাড়ছো, কাঁঠাল গাছ গাড়ছো, সবকিছু, বাট ফল গাছ তো মনে করো আম কাঁঠাল সবই। এখন কি বুঝছো? তোমার একটা বাগান আছে, বাগানের ভিতরে তুমি আম গাছ গাড়ছো, লিচু গাছ গাড়ছো, তারপরে কাঁঠাল গাছ গাড়ছো, পুকুর আছে, আর তুমি করছো বাগান। আমার ওটা বাগান, তার মানে বাগানের ভিতরে যা আছে সব। স্পেসিফিক্যালি তুমি যদি ফলের গাছ উল্লেখ করো তাহলে কি পুকুর হবো? পুকুর কি ফল গাছ? কিছু ফুল গাছ আছে, পুকুর কি মানে ফুল গাছগুলো কি ফল গাছের ভিতরে পড়বো? সো স্পেসিফিক্যালি আলাদা উল্লেখ করলে তো আছেই, তো প্রোটোপ্লাজম ওইসব নাম টাম তো আছেই, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, ওগুলোর নাম তো আলাদাই আছে। বাট আমরা এটা পড়তেছি প্রোটোপ্লাজম, এই বাইরের অংশটা বাদ দিয়ে যেটা থাকতেছে সেটা কি বলে? কি প্রোটোপ্লাজম। আর এই যে সাইটোপ্লাজম কি? শুধু এই নিউক্লিয়াসটা বাদ দিয়ে ছেড়ে যে অংশটুকু ভিতরে থাকতেছে, এর মানে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, সবকিছু বাদ দিয়ে যেটা থাকবে সেটাকে বলে কি? প্রোটোপ্লাজম। কোনো সমস্যা? সরি, সাইটোপ্লাজম। ঠিক আছে, ক্লিয়ার কি তাহলে? সাইটোপ্লাজম আর প্রোটোপ্লাজমের সংখ্যা কি ক্লিয়ার? সাইটোপ্লাজম তো মানে তাহলে দুইটা বাদ গেল, এই নিউক্লিয়াস আর হলো কোষপ্রাচীর। এখন বড়, এখন দেখো কোষের ভিতরে অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো বস্তুকে কি বলা হয়? প্রোটোপ্লাজম। তারপরে পড়ো, কোষ গহ্বর আছে, এটা কি ফাঁকা ফাঁকা? কিছুই না, তার মানে উদ্ভিদেও ফাঁকা ফাঁকা জায়গা। ধরো পড়া ধরো। অঙ্গাণুগুলো এবং নিউক্লিয়াস বেশটা উল্টাও। কোষঝিল্লি, প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তরে যে পর্দা, স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে কোষঝিল্লি বা প্লাজমেলা বলে। কোষঝিল্লি ভাঁজকে মাইক্রোভিলাই বলে। তাহলে কোষঝিল্লির ভাঁজকে কি বলে? মাইক্রোভিলাই বলে। এই বিষয়টা আমাদের বোঝা দরকার। সেটা হলো যে কোষঝিল্লি যে থাকে, যেখানে যে কোষঝিল্লি থাকে, এই প্রাণী উদ্ভিদের ক্ষেত্রে এরকম জায়গায় জায়গায় ভাঁজ থাকে, এই ভাঁজটাকে বলে হচ্ছে মাইক্রোভিলাই। তারপরে এটি প্রধানত লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। কোষঝিল্লি একটি বৈষম্য ভেদ পর্দা হওয়ায় গভীর শ্রাবণের মাধ্যমে পানি ও লবণ চলাচল নিয়ন্ত্রণ করে এবং পাশাপাশি কোষগুলো পরস্পর থেকে আলাদা করে রাখে। ওই যেটা আমরা কোষপ্রাচীরের ক্ষেত্রে বললাম, ওইটাই শুধু এখানে কি পড়তেছি? কোষঝিল্লির জন্য। কোষঝিল্লি মানে কি? ঝিল্লি মানে কি জানো? পর্দা। কোষঝিল্লি মানে কি? কোষের পর্দা। এটা কি? পর্দা। আচ্ছা, আমাদের কি এটাকে ধর আমরা রুমের ভিতরে এটাকে বৈষম্যবদ্ধ পর্দা বলতে পারি। আমাদের এটা দিয়ে কি কোনো উপকার হচ্ছে? হ্যাঁ, হালকা হচ্ছে, হালকা হয় নাই। ঠিক আছে, এই ভিতরটা কিন্তু যাওয়া আসা হচ্ছে, মানে যাওয়া আসা সম্ভব। হ্যাঁ, একই রকম ওই কথাটাই বলছে যে এর ভিতর দিয়ে দেখো অভিস্রবণের মাধ্যমে পানি ও খনিজ লবণ চলাচল করে। ঠিক আছে, কিন্তু মাঝখানে একটা পর্দা দরকার, অনেক সেপারেট হয়ে আছে। মানে ধরে নাও মাঝখানে পর্দা দরকার না, আমরা যাইতেছি না, বাট শব্দ যাচ্ছে, বাতাস যাচ্ছে। ঠিক আছে, না সাইটোপ্লাজম বলে। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস কোন দিছে? সরিয়ে দিলে জেলের মতো না পড়ো সাইটোপ্লাজম পড়ো। সাইটোপ্লাজমের মধ্যে অনেক ধরনের অঙ্গাণু থাকে, প্রত্যেককে কাজ আলাদা, একে অপরের উপর নির্ভরশীল। এই অঙ্গাণুগুলো কোনটি ঝিল্লিযুক্ত, ঝিল্লিবিহীন অঙ্গাণু হচ্ছে। আচ্ছা, ঝিল্লিবিহীন আর ঝিল্লিযুক্ত আমরা পরে পড়তেছি, তার আগে আমরা এই বিষয়টাই ক্লিয়ার হই।
সাধারণত প্রোটোপ্লাজমীয় যত অঙ্গাণু আছে মানে এর ভিতরে থাকা যত অঙ্গাণু আছে সমস্ত অঙ্গাণুকে আমরা দুইটা ভাগে ভাগ করব, একটা হলো ঝিল্লিবিহীন, একটা ঝিল্লি যুক্ত। মানে জেলের উপরে পর্দা আছে সেটাকে বলে হচ্ছে ঝিল্লি যুক্ত, এটার উপরে পর্দা নাই সেটাকে বলে কি ঝিল্লিবিহীন। মানে ওর ভিতরে যে ধরো মাইটোকন্ড্রিয়া আছে, মাইটোকন্ড্রিয়ার পর্দা আছে, ঠিক আছে, কিন্তু রাইবোজোমে যাও পর্দা নাই, প্লাস্টিকের পর্দা আছে, এরকম যেটা যেটার পর্দা আছে সেটাকে বলবো আমরা পর্দাযুক্ত, ঝিল্লিযুক্ত। সেটা কথা, ঝিল্লি মানে কি তাহলে পর্দা, ঝিল্লি মানে কি পর্দা। এইটুকুর ভিতরে কার কি উন্মুক্ত প্রশ্ন আছে জিজ্ঞেস করো না। তারপরে